বাংলাদেশের পর্যটন শিল্পে যখন আধুনিকতা এবং প্রকৃতির মনোরম বিষয়গুলোকে একসাথে মেলবন্ধন করা নিয়ে কথা হয়, তখন একটি বিষয় বা একটি রিসোর্টের নাম সবার আগে চলে আসে, অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব। হ্যাঁ, এই যে নামটি একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। আজকে আমরা দ্য ব্র্যান্ড মেকার শোতে কথা বলবো সেই রিসোর্টটির চেয়ারম্যান খবির উদ্দিন আহমেদ আমার অতিথি, তার সাথে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো আছেন নিশ্চয়ই? হ্যাঁ, আপনি ভালো আছেন নিশ্চয়ই। হ্যাঁ, আমি ভালো আছি। শুরুতে যে প্রশ্নটি করতে চাই যে এরকম একটা কনসেপ্ট যে প্রকৃতি, আধুনিকতা, গল্প সব মিলিয়ে একটা মেলবন্ধন তৈরি করেছেন এবং ঢাকা থেকে বেশ দূরে, এটাকে কিভাবে স্বপ্নের মধ্যে আসলো আপনার? আমার কিছু নিজের ক্যারিয়ার বলেন, লাইফের কিছু অতীতে আসতে হয়। যেমন আমি ছোটোবেলাতে একটু নেচার প্রিয় মানুষ, কিন্তু তারপরে আমি যখন যুবক হলাম তখন আই ওয়াজ ইনভলভড জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, একটা বিশ্বের সবচেয়ে বড় যুব সংগঠন। সেই সংগঠনের বাংলাদেশের আমি জাতীয় সভাপতি ছিলাম। অ্যাট দি সেম টাইম আমি বিশ্বব্যাপী জুনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ একাধিক পদে অধিষ্ঠিত হই। ওই সময় আমি বিশ্বের বহু দেশ ভ্রমণ করি, বিশ্বের বহু রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যাই। আমি যখন যেখানে যাই আমার মেন টার্গেট ছিল আমার শুধু ওখানে তাদের উদ্দেশ্যে বক্তৃতা করা না, একই সাথে আশেপাশে কোথায় কী আছে এগুলো ঘুরে দেখা। তা আমি তখন দেখেছি বিশ্বের কোথায় কী আছে এবং তুলনা করেছি বাংলাদেশে কী নাই। তখন আমি দেখেছি ট্যুরিজমটাকে বিশেষ করে যে বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে একমাত্র বরফ ছাড়া পৃথিবীর অলমোস্ট সব দেশে যা আছে কম কিছু নাই। এগুলো থেকে আমি যেহেতু গ্রামের ছেলে, অত্যন্ত বলবো যে একেবারে গ্রাম। মানে আপনারা যে সময় বড় হয়ে উঠেছেন তখন আসলে বাংলাদেশের গ্রামগুলোর সৌন্দর্যটাও একটু ভিন্ন ছিল। হ্যাঁ, ঠিক। তো তখন আমি যখন অলমোস্ট মানে চাকরি জীবনের শেষ পর্যায়ে আসি, তখন আমি চিন্তা করলাম যেহেতু আমার ফাদারের বিশাল প্রপার্টি আছে, আমি আরও কিছু প্রপার্টি যোগ করে আমি যদি ওখানে নেচার বেস কিছু তৈরি করি। হ্যাঁ, একই সঙ্গে ওখানে নেচার বেসের সাথে সেখানে গাছপালা, প্রচুর গাছপালা লাগানো এবং যে সমস্ত অর্গানিক খাবার, এগুলো সব মিলিয়ে আমি একটা লেক তৈরি করলাম। মানে এক লেকে প্রায় 13টা পুকুর যোগ বিয়োগ করে এমন করে করা হলো যে এটা যদি পর্যটন কেন্দ্র হয় বিভিন্নভাবে এটা সাপোর্টিভ হবে। এবং লেকটা একটু চতুর্দিকে ঘোরানো, একটু বড় প্রকৃতির ছিল। তো যেহেতু আমি এটা চিন্তা করে করেছিলাম, তো প্রথমে আমি যেটা চিন্তা করিনি এমন একটা ঘটনা ঘটে গেল। চিন্তা যেটা করেননি, যেটা আমি এই জিনিস পাবো সেই চিন্তাটা করিনি। এটা করার পর কী হবে যে অফকোর্স পানি হচ্ছে পর্যটনের একটা অন্যতম আকর্ষণ, এই চিন্তা আমি মানুষকে টানে, প্রকৃতি টানে। কিন্তু যেটা আমি আশা করিনি এমন একটা ঘটনা ঘটে গেল। আমি ওখানে থেকে লেকটা কাটলাম, সব কিছু করলাম, হ্যাঁ, মানে বিভিন্ন কায়দায় যখন করছি, হঠাৎ করে আমি ঢাকায় তখন বসা, হঠাৎ করে একটা ফোন আসলো ওখান থেকে। ফোন থেকে আমাকে আমার যে লেক কাটার পরে যে জেলেদের দিয়ে মাছ ছেড়েছি, এই জেলের যে হেড জেলে, সে আমাকে ফোন করে বলছে, স্যার এখানে প্রচুর বড় বড় পাখি পড়ছে, আমি কয়েকটা পাখি মেরে আপনার জন্য পাঠাই। শৈলেন মাঝি, ভদ্রলোক গত বছর মারাও গেছে, হি ওয়াজ ভেরি নাইস। তো আমি তাকে বললাম, শৈলেন তুমি একটা পাখি করলে একটা পায়ে গুলি খাবা, দুটো মারলে কিন্তু তোমাকে বুকে গুলি করা হবে, আর কখনো যদি পাখি কেউ না মারে সে ব্যবস্থা করো। এরপরে যে মিলিয়নস অফ বার্ডস আসা শুরু করলো, এটা কিছু কমেছে, মানে পাখির অভয়ারণ্য তৈরি হয়ে গেল, পুরো অভয়ারণ্য তৈরি হয়ে গেল। সেই পাখি পানি দিয়ে ভাসছে, তারপরে কর্নারে যাচ্ছে, আর এমনভাবে আসছে যে মানে অকল্পনীয়, এটা এক্সপ্লেন করা যাবে না। এক্সপ্লেন যদি অনেক টিভিগুলো দেখেন, হ্যাঁ, বাংলাদেশ বিটিভি সহ অনেক টিভি দেখেন, খোঁজ করলে আপনি পাবেন যে কি অসাধারণ। হ্যাঁ, তো তখন ওটার পরে ওই সঙ্গে সঙ্গে ইকো পার্ক হিসেবে পরিচিত হলো তখন প্রথম দিকে। এইটাই কিন্তু মানে পাখি যে আসলো তখন এটা একটা মেন কারণ, এটাকে মানে আরও বেশি করে ধরা। মানে পাখিকে আপনি আরো আমন্ত্রণ জানাচ্ছেন। আমি বুঝে ফেললাম যে বার্ডস ইজ সামথিং,
এটা গড গিফটেড। হ্যাঁ, 1000 কোটি টাকা খরচ করে কিন্তু মানে নেচার আপনাকে দিচ্ছে। পাখি কিন্তু আনা যায় না। এটা একটা অন্যতম মানে আকর্ষণ এই বার্ডসটা। এটা দিয়ে আমি আরও বেশি ইন্টারেস্টেড হয়ে গেলাম। একই সঙ্গে কী ঘটনা ঘটলো শুনবেন। ওই পাখিতে যখন বিটিভি সহ বিভিন্ন টিভিতে পত্রিকায় প্রচার হওয়া শুরু করলো, সামহাউ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি ওনার এক অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আমাকে ফোন করালেন যে এই যে পাখি যেটা, উনি আমাকে চিনতেন আগের থেকে ভালোভাবে, নানা কারণ চিনতেন, কারণ আমি মানে এটা কত সালের কথা বলছেন? এটা অন-11-এর অল্প কিছুদিন আগে, অন-11-এর জাস্ট অল্প কিছু আগে, অন-11-এর কয়েকদিন 15-20 দিনের আগে। তখন উনি জানতে চাইলেন যে ওখানে খাওয়ার দাওয়ার ব্যবস্থা আছে কিনা, মোটামুটি দেখা যাবে কিনা, আমি পাখি দেখতে চাই। মানে উনিও পাখি দেখতে, মানে উনি কতটা পাখি প্রেমী দেখেন, উনি পাখি দেখছেন। এটা কিন্তু আমাকে বিশালভাবে আকৃষ্ট করেছে, কারণ ওনার বাপের সাথে আমার রিলেশন ছিল সোশ্যাল ওয়ার্ক করার কারণে। ওনার মায়ের সাথে আমার বিভিন্নভাবে এন্টি ড্রাগ ফেডারেশন, চিফ অ্যাডভাইজার, বিভিন্নভাবে আমাকে সোশ্যাল ওয়ার্কে দে সাপোর্টেড মি। তো সেক্ষেত্রে এটা আই ওয়াজ ইন্সপায়ার্ড ফ্রম দেয়ার। তখন আমি ধীরে ধীরে আমার বিশ্বের বিভিন্ন জায়গায় দেখা, আমার নিজের বুদ্ধি এবং সত্যি কথা বলতে একটা ইকোসিস্টেমটাকে ব্যবহার করে আধুনিকতার মেলবন্ধনটা করে ফেললেন। পর্যটনের সম্ভাবনা যেটা বলছেন, সেটা বাংলাদেশে আসলে পর্যটনের সম্ভাবনা আপনি কতটা দেখেন? সেখানে কোথায় কোথায় ল্যাকিংস দেখেন? বাংলাদেশের পর্যটনের সম্ভাবনা আমি প্রথমেই বলেছি, আমি দেখি বলেই আমি এটা করেছি যে সারা বিশ্বের সাথে যদি তাল মেলান, বাংলাদেশের যে অবস্থা আছে আজকে, বিশ্বের উন্নত দেশগুলোতে যান 30-40% তাদের জিডিপি, তার চেয়ে কম বহু দেশে আছে, এবং বাংলাদেশে প্রায় অনলি 4%। কিন্তু ওই সমস্ত দেশের থেকে আমাদের দেশে কোনো কিছুতে কম নেই। আপনি রাঙ্গামাটির দিকে তাকান, বান্দরবান তাকান, কক্সবাজার তাকান, সিলেট তাকান, সুন্দরবন তাকান, এগুলো যদি আপনি দেখেন তাহলে আমি যে কথা বললাম 100% সত্য। আমরা দি ব্র্যান্ড মেকার শোতে আছি, আপনি নিজেই একটি রিসোর্টের মানে ব্র্যান্ডে পরিণত করেছেন, আপনি একজন ব্র্যান্ড মেকার। সেই জায়গা থেকে বাংলাদেশের যে পর্যটন শিল্পের সম্ভাবনা, সেই ব্র্যান্ডিংয়ে ঘাটতি দেখেন কি আপনি? ঘাটতিটা হচ্ছে সরকারকে কিছু কিছু জায়গায় সাপোর্ট দিতে হবে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে বিশ্বের সাথে তুলনা করে। সরকার কী ধরনের সাপোর্ট দিতে হবে? দেখেন, মানুষ যারা বিদেশ থেকে যারা আসে, বিশেষ করে তারা কিন্তু ঢাকা শহরে থাকে না, তারা চলে যায় গ্রামগঞ্জে। তারা যে নাম করে যে সমস্ত জায়গা আছে, নেচার বেস বিশেষ করে জায়গা আছে, সে সমস্ত ঘুরতে যায়। সেই সমস্ত যাওয়ার জন্যে দেখা যাচ্ছে আমাদের রাস্তাঘাট ভালো আছে, কিন্তু আপনি একটা ডেস্টিনেশন যাবেন, সেই ডেস্টিনেশন মেন রাস্তা থেকে হয় 20 কিলো, নয় 50 কিলো, 30 কিলো, ওই সমস্ত জায়গা আঁকাবাঁকা, রিস্কি, এবং দেখা যাচ্ছে ছোট্ট একটা ব্রিজ হবে, ব্রিজ দীর্ঘদিন ধরে ব্রিজ হচ্ছে না, ওই ব্রিজটা ঠিক করা, একটা ফেরি হবে, একটা ফেরিটা ঠিক করা। এই যে আমার এখানে, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, এখানে একটা বরফা ফেরি, এখানে প্রায় গত সরকারের আসার পরপরই আমি বলবো সমস্ত কিছু ওখানে পৌঁছে গেছে, কিন্তু ফেরিটা সামাও চালু হয় নাই। এই সরকার, আমি একটা আবেদন করেছি, এই সরকার হয়তো খুব তাড়াতাড়ি এটা চালু করে দেবে, সবই রেডি হয়ে গেছে। এই জিনিসগুলো দ্রুত করা, মানে পর্যটনকে সাপোর্ট দেওয়ার জন্য গভর্নমেন্টের এক ধরনের ইনিশিয়েটিভ দরকার। গভর্নমেন্টের সাপোর্ট দরকার আছে। আপনার কি মনে হয় যে মানে ডোমেস্টিক যে আপনার ট্যুরিজম, সেই ট্যুরিজমের জায়গায় বাংলাদেশের একটা বড় অ্যাওয়ারনেস ঘাটতি আছে? অ্যাওয়ারনেস তো কিছু ঘাটতি আছে বটে। এটা আমরা যারা প্রাইভেট সেক্টরে আছি, তারা বিভিন্নভাবে, আমি যেরকম ফাউন্ডার প্রেসিডেন্ট ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, আমরা বিভিন্নভাবে এটাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করি, সেমিনার করি, সিম্পোজিয়াম করি। তো এই ক্ষেত্রে সরকারের সাপোর্টটা বেশি দরকার। এবং এর আগে মানে বেশি দরকার যেটা হচ্ছে যে বিদেশে যে মেলাগুলো হয়, এই মেলাগুলোতে গভর্নমেন্ট আমাদেরকে ওখানে অ্যাটেন্ড করতে দিবে, প্লাস বিদেশের থেকে ভিসা নীতি যেটা আছে ওটা সহজীকরণ করা। এই ধরনের যে জিনিসগুলা, এই জিনিসগুলোকে সহজীকরণ করা। গভর্নমেন্টের পলিসি সাপোর্টের কথা বলছেন? পলিসি সাপোর্ট, পলিসি অর রাইট, পলিসি সাপোর্টটা ভেরি ইম্পর্ট্যান্ট। এটা গভর্নমেন্টের দরকার, এবং অ্যাওয়ারনেস ক্রিয়েটটা দরকার। এবং গভর্নমেন্ট বর্তমানে আমাদের দেশে যেটা হয়েছে যে আমাদের যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, পুলিশ এবং ডিসি, এরা মোটামুটি আমাদের সাপোর্ট ভালো। বাংলাদেশের ট্যুরিজমের ক্ষেত্রে একটা অভিযোগ আছে সাধারণ মানুষের, মানে যারা ট্যুর করতে পছন্দ করে, যে বাংলাদেশের মানে টুরিস্ট প্লেসগুলো এক্সপেন্সিভ, যে তুলনায় আমাদের বাইরের দেশগুলোতে না। সেইটাকে আসলে কিভাবে সাধারণ মানুষ? আমি বলি, বা এই পাশে মালয়েশিয়া বলেন, আপনার নেপাল বলেন, এই সমস্ত দেশে এদের ভ্যাট এবং ট্যাক্স অনেকটা নাই বললে চলে। আপনি এখানে
যে ওই সমস্ত দেশে আমরা এয়ারপোর্টে যখন নামি তখন দেখি যে অসাধারণ সুন্দর সুন্দর গাড়ি আমাদেরকে নিয়ে যাচ্ছে ডেস্টিনেশনে, কিন্তু আমাদের এখানের এই যে ভালো গাড়ি আমরা দিতে পারছি না, কারণ ওই যে আমি বললাম সব কিছুতেই ভ্যাট ট্যাক্স এত পরিমাণে যে উচিত বাংলাদেশ সরকারের শুধুমাত্র এই যে ট্রান্সপোর্টেশন যেগুলো ট্যুরিজমের কাজে ব্যবহৃত হবে সেইগুলোকে ভ্যাট ফ্রি গাড়ি দেওয়া অথবা অল্প মূল্যে দেওয়া, এটা একটা। গাড়ি থেকে আরম্ভ করে ট্রান্সপোর্ট থেকে আরম্ভ করে এইগুলো যদি কমানো হয় তাহলে আমরা ভাড়া কম নেব, এইটা হচ্ছে অন্যতম প্রধান কারণ। কিন্তু সেক্ষেত্রে গভর্নমেন্ট এখনো যেসব পলিসি সাপোর্ট দিয়েছে বা যে ধরনের প্রণোদনা দিয়েছে তাতে মানে টুরিস্ট প্রণোদনা দেয়ই নাই এ পর্যন্ত এখন পর্যন্ত তাই কোনো প্রণোদনা নেই। বারবার বলা হচ্ছে যখন করোনা আসলো এটা দেবে ওইটা দেবে, ব্যাংক লোন দেবে, কিছুই দেয়নি, নাথিং, কিছুই দেয়নি। আমি বলবো যে শুধুমাত্র প্রাইভেট সেক্টরের লোকরা হাজার হাজার কোটি টাকা খরচ করে তারাই এটা চালাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওটাকে ওন করেন, উনি যেভাবে বলছেন আমার মনে হয় আমরা অনেক কিছু। বাংলাদেশের ট্যুরিজম সেক্টরে কর্মসংস্থানের সুযোগ কেমন? আপনি যদি আপনার অরুণিমা গলফ রিসোর্টের মানে অভিজ্ঞতাটাই বলেন, সেখান থেকে আর কি কি সম্ভাবনা দেখেন? সম্ভাবনা ধরেন এখানে আমার অরুণিমাই আমার অ্যারাউন্ড মানে 60 জন কর্মকর্তা কর্মচারী আছে, তারপরে ডেলি অলমোস্ট টেম্পোরারি ওয়ার্কার আছে। অ্যাট দি সেম টাইম এই সমস্ত গেস্টরা যায় এখানে, সেই ভ্যানওয়ালা থেকে আরম্ভ করতে রিক্সাওয়ালা থেকে আরম্ভ থেকে এই মালটা বিক্রি ওই মালটা বিক্রি, এই সমস্ত এমপ্লয়মেন্ট সব কিছু আসছে। এবং একজন যে ট্রাভেল করে পুরো দেশে একজনের পিছনে 9 জন কিন্তু সাপোর্ট দেয়, এটা এমপ্লয়মেন্টের একটা বিশাল সম্ভাবনা এবং দেশের পরিস্থিতির জন্য বিশাল বিশাল ব্যাপার। তো এটা তো সাংঘাতিক। এটার জন্য আমি অরুণিমাতে যখন যেটা বুঝি যে এখন এটা করা দরকার, আমরা একটা পর্যায়ে যখন মনে হলো বিশ্বে আমি দেখেছি যে অনেক রিসোর্টের ভিতরে গল্ফ কোর্স আছে, এই ইন্ডিয়া থেকে আরম্ভ করে মালয়েশিয়া থেকে আরম্ভ করে আমেরিকা তো স্বয়ং ট্রামসেরই প্রায় 17-18টা গল্ফ কোর্স আছে, তার ভিতর 7টা-8টা আছে গল্ফ রিসোর্ট। ট্রাম গল্ফ রিসোর্টই একটা আছে, তার আমেরিকার বাইরে আয়ারল্যান্ড স্কটল্যান্ড বিভিন্ন জায়গায় তার গল্ফ রিসোর্ট আছে। তো আমি এগুলো চিন্তা করার পরে আমি যখন দেখলাম যে গল্ফ খেলতে গেলে একজন গল্ফার যখন খেলে তার পিছনে কম 3 জন লোক লাগে, তাকে বল খোঁজা থেকে আরম্ভ করে মানে তাকে বল বয় থেকে আরম্ভ করে সে ট্রেনার থেকে আরম্ভ করে এসব লাগে। এই যে জিনিসটা, এটার পরে বাংলাদেশে মাত্র 16-17টা গল্ফ কোর্স আছে, এগুলো সবই আর্মি বেসড, এয়ারফোর্স বেসড, প্রাইভেট সেক্টর কিন্তু একটাও নাই। এটা আমি যখন লক্ষ্য করলাম আমি এটা নিয়ে ওই গল্ফ ফেডারেশনের সাথে অনেক কথাবার্তা বলে বহু কষ্টে বর্তমান সেনাপ্রধান আছে ওনাকে আমার রিসোর্টে একবার নিয়ে গেলাম, 5 ঘন্টা ছিলেন। উনি আসার পরে আমি এটা পরিপূর্ণ অ্যাফিলিয়েশন পাই। এটা পরিপূর্ণ অ্যাফিলিয়েশন পাওয়ার ফলে এখন বিদেশ থেকেও গেস্ট আসতেছে, দেশ থেকেও যাচ্ছে। এবং আমার ওখানে আমি 15 জন ছেলেকে অলরেডি বিনা পয়সায় তার গল্ফ ক্লাস শিখেছি। এরা ঢাকায় এসে এই সমস্ত গল্ফ ক্লাস শিখতেছে। সো স্পোর্টসে একটা অবদান রাখারও সুযোগ হয়েছে, বিশাল অবদান না, বিশাল অবদান। অলরেডি আপনি জেনে খুশি হবেন যে আগামী গত 10-12 মাস ধরে অনেক গল্পার অনেক গল্পার এই হয়ে যাচ্ছে। বাংলাদেশের ব্র্যান্ডিংটাও বিশ্বের কাছে বিশাল ব্র্যান্ডিং। এবং একজন গল্পার এই সিদ্দিকুর রহমান, জামাল, এরা প্রচুর টাকা ইনকাম করতেছে। একজন গল্ফ খেলাটা কি, গল্ফ খেলা কিন্তু টিম না, সিঙ্গেল একজন মানুষই টিম। এই গল্ফটা হচ্ছে একটা বাচ্চা যে কোনো ধরনের চলতে পারে, তার থেকে আরম্ভ করে মৃত্যুর আগ পর্যন্ত গল্ফ খেলতে পারে। এটা আপনার স্বাস্থ্যের জন্য এই মুক্ত এলাকায়, ন্যাচারাল বেসড এলাকায় এটা সাংঘাতিক জিনিস। এটার জন্য বাংলাদেশের একটা অন্যতম প্রধান আকর্ষণ। এটাকে যদি বেশি করা হয় সেটা বিশ্বের থেকে গল্ফ খেলতে আসে। গল্ফাররা কী করে, আজকে একটা গল্ফ কোর্সে খেলে, কালকে একটা খেলে। এটা বিশাল এখানেও এক ধরনের সুযোগ তৈরি হচ্ছে। আপনার কাছে আরেকটা প্রশ্ন থাকবে আমার, যে স্কিল ম্যান পাওয়ারের ক্ষেত্রে ট্যুরিজম সেক্টরে আসলে অবস্থাটা কি, কিন্তু তার আগে একটা বিরতি নিয়ে ফিরে আসতে চাচ্ছি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দ্য ব্র্যান্ড মেকার শোর সাথে রানা ইসলাম আছে আর আপনারা রয়েছেন আমাদের সাথে, দেখতে থাকুন। প্রিয় দর্শক, দেখছেন গ্রিন টিভি দ্য ব্র্যান্ড মেকার শো। আমি রানা ইসলাম আপনাদের সাথে আছি আর আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাবের চেয়ারম্যান। কথা বলছিলাম আপনার সাথে, বলছিলাম যে ট্যুরিজম সেক্টরে আপনি একটি বড় জায়গা থেকে লিড করছেন, সেখানে স্কিল ম্যান পাওয়ারের অবস্থাটা কি?
এক হচ্ছে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিতে আমরা কি ধরনের স্কিল ম্যান পাওয়ার দিতে পারছি, আর দেশের বাইরে আমরা আসলে স্কিল ম্যান পাওয়ারকে ট্যুরিজম সেক্টরে আমরা দিতে পারি কিনা, সেই জায়গাটা নিয়ে আসলে আপনার ভেরি অবজারভেশন। গুড কোশ্চেন। আমি প্রথমে যেটা বলেছিলাম না যে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালটা আমি শুরু করেছি, সেখানে আমি শিখেছি যে সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে একটা মানুষের সবচেয়ে ইম্পর্ট্যান্ট। একজন মানুষ ইয়ত বয়সে যে সেলফ ডেভেলপমেন্ট করলে তার নিজের ডেভেলপমেন্ট, ফ্যামিলি এবং দেশের সর্বোপরি সারা বিশ্বের করতে পারে। সেই অনুযায়ী আপনার কোশ্চেনটা অত্যন্ত অত্যন্ত মানে ভালো। তো আমি আমি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল যেটা আছে এর শুরু থেকে ডাইরেক্টর ছিলাম, এবং গত দুইটা এখন আপনি ভাইস আমি ভাইস চেয়ারম্যান আছি, চেয়ারম্যান, আবার হ্যাঁ। ইলেকশন আছে আগামী এই মাসে, এটার আমি ভাইস চেয়ারম্যান। তো এক্ষেত্রে এটির অন্যতম প্রধান কাজ হচ্ছে স্কিল তৈরি করা। সেক্ষেত্রে আমরা এবছর আমরা প্রায় আমরা 7,000 লোককে আমরা শেখাচ্ছি, ইয়তদেরকে। এদেরকে কাজ শেখানোর পরে এদের চাকরিও দিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে, বিজ্ঞাপন তার মানে দিয়ে। প্রচুর চাহিদা রয়েছে, প্রচুর চাহিদা আছে স্কিল তৈরি এবং করা যায়। অলমোস্ট আমাদের যাদের শেখাচ্ছি প্রায় সবারই চাকরি হয়ে যাচ্ছে, বাংলাদেশ থেকে এবং বিদেশেও ওরা যাচ্ছে, আচ্ছা, বিদেশেও যাচ্ছে। এবং অর্থ মন্ত্রণালয় আমাদেরকে সহায়তা করছে, অর্থমন্ত্রীর আন্ডারে আমি এটাতে আমরা করছি। আমি একটা ট্রেনার সিলেকশনের ব্যাপারে আমি একটা কমিটির চেয়ারম্যানও আছি। তো আমরা এখানে যে কাজটা করছি, আমার মনে হয় দেশের এবং বিদেশে তো আমাদের লোক যাচ্ছেই, এইটাকে যদি এভাবে গতি চালায় রাখা যায়, আমরা একটা ভালোভাবে এই ট্যুরিজম সেক্টর শুধু না, এরা সব জায়গায় এরা ভালো করবে। আপনি বাংলাদেশের অ্যাডভেঞ্চার ট্যুরিজম নিয়ে কি ধরনের পরিকল্পনা রয়েছে? কারণ অ্যাডভেঞ্চার ট্যুরিজম অ্যাসোসিয়েশনেরও আপনি প্রেসিডেন্ট। আমার বিশ্ব ভ্রমণের কাহিনী থেকে আমি যে দেখেছি, অ্যাডভান্সটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের দেশে অনেকটা নাই বললে চলে। যেহেতু এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, হোয়াই ইম্পর্টেন্ট? হোয়াই ইম্পর্ট্যান্ট আমি একটা একটা এক্সাম্পল দিয়ে বলি। আমি যে বেশ আগে, অনেক আগে আমি ফিলিপাইনে গেছি 2 বার। আমি গত বছরও ফিলিপাইনে গিয়েছি। অনেক আগে যখন গিয়েছি আমি তখন দেখেছি ফিলিপাইনটা, আমাদের দেশেও তারা গরিব, তাদের গরিব মানুষ, ছেলে মেয়ে রাস্তাঘাটে আমি অনেক দেখেছি। কিন্তু লাস্ট ইয়ার আমি যে জিনিসটা দেখলাম, এই গত বছর, ওখান থেকে আমি গেলাম একটা ফিলিপাইনের একটা দ্বীপ এল নিডো। এল নিডো দ্বীপে আমি যখন যাই, আমি যাওয়ার পরে অবাক। আমাদের রাঙ্গামাটি, আমাদের বান্দরবন, আমাদের নদী নালা, আমাদের সুন্দরবন, আমাদের সিলেট, এরকম যে সব জায়গা আছে, ওই সমস্ত জায়গায় এত বেশি ট্যুরিস্ট, ওই জায়গায় প্লেন নামতেছে ঘন ঘন। সেই এত ট্যুরিস্ট কারা? এই ট্যুরিস্ট কিন্তু মোস্টলি ইউরোপ এবং আমেরিকা, বরং সাউথ এশিয়া এদিকের লোক কম। আমি অবাক হয়ে গেছি। ওখানে আমরা যেটা থাকছি, একটা নদীর পাশে ছোট্ট দ্বীপ, ওখানে তারা কি করেছে, তাঁবু দিয়ে সুন্দর সুন্দর ঘর বানাইছে। তাঁবুর যে ভাড়া, একটা রুমের 30-40 হাজার টাকা ভাড়া। সেখানে থাকছি। ওখান থেকে কি করছে তারা, ওই যে ছোট্ট দ্বীপ, এখান থেকে নৌকা নিয়ে যেতে হয়। দেখি যে না হলে 40-50টা নৌকা এক জায়গা। ওখান থেকে একটা ইয়াং বয়, সে আমাদের তুলে নিয়ে যাচ্ছে। আমরা ওখানে নেমে এই পর্যন্ত পানি ঝাঁপায় উঠতে সবাই কিন্তু আনন্দ করে উঠতেছে। এরমভাবে প্রথমে গেলাম, মানে একটা চাম তৈরি হচ্ছে, একটা মজা তৈরি হচ্ছে। মজা মানে সাংঘাতিক। এটা দেখলাম। তো পরের দিন সকালে যখন আমাদের নিয়ে গেল, আমরা যেয়ে দেখি ওরা যাচ্ছে যে এখানে ছোট ছোট দ্বীপ আছে, এখানে প্রত্যেকটা এই দেখা যাচ্ছে একটা দ্বীপে এখানে দেখা যাচ্ছে প্রায় 500-1000 লোক, একটু দূরে যে আবার 500 লোক। প্রত্যেকটা মানুষজন দেখি যে ওরা এত খাটতেছে, ওদের ছেলে মেয়ে সবাই ওটা চালাচ্ছে। এই যে বিশাল না। এবং আমি দেখলাম যে আগে যা দেখে আসছি অনেক চেঞ্জ, তারা অনেক ধনী, সেই জন্য ট্যুরিজমের জন্য। তার মানে বাংলাদেশেও এটা সম্ভাবনা রয়েছে 100%, 100 রয়েছে। সেখানে কাজ কতটুকু হচ্ছে? সেখানে কাজ হচ্ছে, সরকারের কাজ আছে এখানে এবং প্রাইভেট সেক্টর। এখানে একটি আমাদের যেটা প্রবলেম, সব জায়গায় না, যে জায়গাটা বেশি আছে ওই জায়গাটা সিকিউরিটি একটু প্রবলেম দেখা যাচ্ছে, যেমন রাঙ্গামাটি, বান্দরবন, এইসব জায়গা থেকে আরম্ভ করে কক্সবাজার এই প্রবলেমটা নাই, অন্য অনেক জায়গা নাই। তো এটা আমাদের ইনিশিয়েটিভ নিতে হবে। এটা নিয়ে আমি এক্সপ্লোর করব, এটা নিয়ে আমি অ্যাওয়ারনেস ক্রিয়েট করব। এটা করার জন্যে আমি ঈদের পরে এটা নিয়ে একটা প্রোগ্রাম অলরেডি করব। এটা নিয়ে যে ওই জায়গার ছবি টবি আমার কাছে অনেক আছে, ওগুলো দেখাবো এবং এগুলো করবো। যে নদীমাতৃক দেশ বাংলাদেশ, আবার কৃষি প্রধান দেশ বাংলাদেশ। কৃষি এবং নদী, এই দুইটা ট্যুরিজম কতটা সম্ভাবনা তৈরি করতে পারে বাংলাদেশের জন্য? কৃষি এবং নদী, এ দুটোই কিন্তু ট্যুরিজমের একটা মোস্ট ভাইটাল পার্ট। নদী
এক নাম্বার বটে। হ্যাঁ, নদীর পাশে, নদীর থেকে ঘুরে আসার পরে যে কৃষির যে খাবারগুলো আছে, আমি আমার অরুণা রিসোর্ট গল্ফ ক্লাব নিয়েই বলি, আমার ওখানে কৃষির টোটাল কম্পাউন্ডে প্লাস কম্পাউন্ডের বাইরে গ্রামের লোকদের যে জিনিসগুলো আছে সবই ফ্রেশ। শুধু ফ্রেশ তৈরি না, অটো বহু কিছু আছে এমনি তৈরি হয়, মানে যেটা অর্গানিক ভাবে তৈরি হয়, অর্গানিক ভাবে তৈরি হয়, প্রকৃতি যেটা দিচ্ছে। ন্যাচারালি যেগুলো তৈরি হয়। হ্যাঁ, এগুলো বহুত শাকসবজি বহু কিছু আছে, এইগুলো একটা অসাধারণ। এই কৃষি আমি গল্প করার কথা বলি, আপনি আম খাবেন, আমটা ছিঁড়ে খাবেন, আপনি কাঁঠালটা খাবেন, কাঁঠালটা কেটে খাবেন, আপনি সবজি খাবেন, যে সবজিটা আপনি চাবেন সেই সবজিটা খাবেন, চা খাবেন, যেমন অপরাজিতা চা থেকে আরম্ভ করে যেগুলো ন্যাচারাল চা, আপনি যা দরকার তাই খাবেন। আপনি মাছ, বিভিন্ন কাজে আপনি মাছ ধরবেন, আপনি নিজে মাছ ধরতে পারবেন বড়শি দিয়ে, আপনি পোলো দিয়ে মাছ ধরতে পারবেন, খেপলা জাল দিয়ে মাছ ধরতে পারবেন। ওই মাছটা আমি নর্মালি ফ্রিজে এগুলো কিছুই রাখি না, ওইগুলো ওখানে তুলে ওইগুলো চলে যাবে রান্নায়, আপনার সামনে একটা বারবিকিউ হবে, মানে এভরিথিং লাইক দিস। আপনি ওখানে যে সানসেটে বিকেলে ঘুরবেন, খাবেন, মানে বিভিন্ন নেচার আর অর্গানিক ফুড। তার মানে এই জায়গায় একটা বড় সম্ভাবনা রয়েছে। একই সাথে গল্প, তিনটা জিনিস একই সাথে সমন্বয় করে আমি এটা করেছি, যে কারণে এটা আন্তর্জাতিক পর্যায়ে এটা হয়েছে, পরিচিত হয়েছে। এই আমার, মানে আপনি একটা প্রতিষ্ঠানকে ব্র্যান্ডে পরিণত করেছেন, সারা বাংলাদেশ তো বটে, বিশ্বের মানুষের কাছেও পরিচিতি তৈরি করেছে অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাব। পার্সোনাল ব্র্যান্ডিং এর জায়গা থেকে আপনি কি ভাবেন, মানে আপনি নিজেকে ব্র্যান্ডের কোন জায়গায় ভাবতে চান? আমার মেন হচ্ছে যে নেচার, প্রকৃতি। এখানে একটা লোক শুধু ঘুরতে যাবে না, সে ন্যাচারাল যে অনুভূতি নেবে, সে রিচার্জড হবে, সুস্থ হবে। এই সুস্থর জন্য যেগুলো জিনিসগুলো রাখা দরকার, এভরিথিং ইজ দেয়ার। রেখেছেন। আগামী 5 বছর পরে অরুণিমাকে নিয়ে আপনার স্বপ্নটা কি? আমার স্বপ্ন আগামী 5 বছর, যেহেতু ফুললি গল্ফ ক্লাবটা অ্যাফিলিয়েটেড হয়ে গেছে, নেচারে পরিপূর্ণ, সমস্ত নেচারের সব কিছু আছে, শুধু নেচার সাথে বার্ডস ভরা আছে, সেক্ষেত্রে আমি বিশ্বাস করি আমি যদি আর একটু সুস্থ থাকি, আগামী 5 বছরের মধ্যে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে অরুণা রিসোর্ট গল্ফ ক্লাব অন্যতম একটা ডেস্টিনেশন হিসেবে পরিচিত হবে। থ্যাংক ইউ। বিশ্ববাসীর কাছে। বাংলাদেশ নিয়ে আপনার ভাবনাটি কি? বাংলাদেশ, দেশপ্রেম, এই প্রসঙ্গ যখন আসে আপনি আসলে কিভাবে ভাবতে চান? তরুণদের জন্য দেশপ্রেম নিয়ে কি বলতে চান? তরুণদের নিয়ে আমার মেন কথা, তরুণরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এই তরুণরা যদি স্কিল ডেভেলপড হয়, তরুণরা যদি অ্যাওয়ারনেস বিল্ড করে, তরুণরা যদি বোঝে শুধু সরকারি চাকরি বা চাকরি না, আমরা নিজেরা এন্টারপ্রেনিয়র হব, এইগুলো তাদের মাঝে ঢুকানোর যে কাজগুলা, সেগুলো যদি আমরা করতে পারি, আমাদের বর্তমান সরকার এগুলো নিয়ে ভাবছেন, তো এগুলো যদি সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করি, যারা সর্বদলীয় লোকজন থেকে আরম্ভ করে সর্বস্তরের লোকজনকে যদি এটা আমরা বুঝি, তাহলে বাংলাদেশ আমার মনে হয় আগামী 5 বছরের ভিতরে বিশ্বের ভিতরে অন্যতম একটা দেশ হিসেবে পরিচিত। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সবার কাছে এই প্রশ্নটি আমি রাখি যে আপনার কাছে দেশপ্রেম এক কথায় কি? আমার কাছে দেশপ্রেম, আমি যেটা শিখেছি জাপানে যে 1981-এ, তাদেরকে দেখেছি তাদের দেশকে ভালোবাসে। সবাইকে দেশকে ভালোবাসতে হবে একমাত্র। আই লাভ মাই কান্ট্রি, এই লাভ করার জন্য যা যা করণীয় তাই তাই করতে হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনের সময় দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আমাকে ইনভাইট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কফুল। ভালো থাকবেন নিশ্চয়ই। আপনিও। প্রিয় দর্শক, এই ছিল আজকের দ্য ব্র্যান্ড মেকার শোতে। দেখা হবে নতুন অতিথিকে সাথে নিয়ে, নতুন আয়োজন নিয়ে। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, গ্রিন টিভি দেখতে থাকুন।